দর্শক, নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে দেশের ভিতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন অব্যাহত চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং সেটা আরও নিঃসন্দেহে জোরালো হবে বলা যায়, ঠিক একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একটা জোরালো চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আসতে শুরু করেছে। একদিকে আওয়ামী লীগ, আর একদিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা, আর একদিকে আফসোস লীগ, ডাইনে ইন্ডিয়া, উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইসকনের তুলসী গ্যাবার্ড ও বাম্বু খাইবেন। আমরা দরিদ্র মানুষ, পপকর্ন কেনার পয়সা নাই, তাই মুড়ি কিনে নিয়ে বসবো। এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি। পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি, তারাই বলেন এই সরকারের যে উপদেষ্টা হলো সবাই অসন্তুষ্ট। নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে। এটা আমার কাছে মনে হয় খুবই বাস্তবভিত্তিক একটি কথা, যে নির্বাচন যত বেশি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। সেটা আরও নিঃসন্দেহে জোরালো হবে বলা যায়, ঠিক একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একটা জোরালো চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইন্টারন্যাশনাল পুলিশিয়াল গ্রুপের মতো সংস্থা থেকেও নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখলাম যে যুক্তরাজ্যের পক্ষ থেকেও সেই ধরনের একটি চাপ এর মধ্যে আসতে শুরু করেছে। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তাদের আলোচনার বিষয় ছিল নির্বাচন, এবং এই বিষয়টি খোদ ক্যাথরিন ওয়েস্টই গণমাধ্যমকে জানিয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে। আমরা তার কথাগুলো একটু খেয়াল করে বুঝতে পারবো যে তারা কোন অ্যাঙ্গেলে কথা বলছে এবং বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে। এর উত্তরে ক্যাথরিন ওয়েস্ট সরাসরি বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। এবং একই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। খুবই সিগনিফিক্যান্ট দুটি কথা। তা হচ্ছে যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে না হাঁটলে বাংলাদেশে অশুভ শক্তির একটা উত্থান ঘটতে পারে, যে বিষয়টি বিভিন্নভাবে আলোচনা হচ্ছে সেটি মনে করিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত সাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। এবং এই বিষয়টি তো আমরা নিজেরাই লক্ষ্য করছি। 5 আগস্ট অনিবার্য পরিণতি ছিল শেখ হাসিনার, এটা যেমন সত্য কথা। 5 আগস্টের পরে নানানভাবে সাম্প্রদায়িক শক্তির একটা আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, এটাকেও আমরা অস্বীকার করতে পারবো না। আইএস এর পতাকা নিয়ে যেখানে মিছিল বের হয় সেটিকে আমরা খুব হালকাভাবে দেখতে পারবো না, দেখার কোনো অবকাশ নেই। একইভাবে তারা যে কথাটি বলেছেন যুক্তরাজ্যের পক্ষ থেকে দেশটির প্রতিমন্ত্রী, যে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এটিকে আমরা কীভাবে দেখব? প্রথমে হয়তো কেউ মনে করতে পারেন যে ছাত্র সমন্বয়কদের মধ্যে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে, যেটি কিংস পার্টি নামে অনেকের কাছে এখন সেভাবে উপস্থাপিত হয়েছে। সরকার নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা একটি রাজনৈতিক দল করবে এবং সেই দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য সম্ভবত নির্বাচনের জন্য সময় নিচ্ছে সরকার। তো সরকারের পৃষ্ঠপোষকতা কোনো রাজনৈতিক দল গঠন হলে তো আর লেভেল প্লেইং ফিল্ড হবে না নিশ্চয়ই নির্বাচনে। কেউ হয়তো এমনটা মনে করতে পারেন, এমনটা ইঙ্গিত দিতে পারেন। আবার কেউ হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা সত্ত্বেও তাদের সাংগঠনিক কার্যক্রমে যে বাধা আসছে সেটি সম্পর্কে সম্ভবত যুক্তরাজ্য মেসেজটি পৌঁছে দিতে চেয়েছে। হতে পারে, আমরা জানি না, আমরা এই বিষয়ে নিশ্চিত না তারা আসলে কোনটিকে ইঙ্গিত করে কথা বলেছেন। তবে লেভেল প্লেইং ফিল্ড তো বহুল উচ্চারিত শব্দ, নিঃসন্দেহে যে কোনো নির্বাচনে এটির খুব প্রয়োজন। তবে ক্যাথরিন ওয়েস্টের এই বৈঠকটি, যেহেতু তিনি নিজে সরাসরি বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে, এই বৈঠকটিকে আমরা একেবারে হালকাভাবে নিতে পারি না। একই সঙ্গে আমি এটুকু একটু জানিয়ে রাখি, দ্য ইকোনমিস্ট তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, বিশ্ববিখ্যাত পত্রিকা গণমাধ্যম যুক্তরাজ্যের। তারাও কিন্তু তাদের লেখাতে এই বিষয়টি এনেছে যে যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনী প্রক্রিয়ার দিকে হাঁটতে হবে এবং ক্যাথরিন ওয়েস্ট যে কথাটি বলেছেন নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে, সেটি অ্যাডভান্স এই মুহূর্তে ঘোষণা করতে হবে, সেই কথাটি ইকোনমিস্ট বলেছে। আমি এই বিষয়ে একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো আমার পরবর্তী ভিডিওতে। নিশ্চয়ই তারা যা বলছে এইগুলোকে সরকার
নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে নিবে, আমরা একটু আশাবাদ ব্যক্ত করতে পারি। নয়তো ভয়ঙ্কর কোনো ভুল পথে আমরা অগ্রসর হচ্ছি, এটি এখন সব দিকেই উচ্চারিত হচ্ছে, সব দিক থেকেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য কোট করছি। তিনি বলছেন, নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে। এটা আমার কাছে মনে হয় খুবই বাস্তব ভিত্তিক একটি কথা, যে নির্বাচন যত বেশি সময় যাবে সমস্যা বাড়তে থাকবে, এবং তার কিন্তু আলামত দেখা যাচ্ছে, নানা রকম দাবি উত্থাপিত হচ্ছে। এবং আমি খুবই অবাক, যেমন উপদেষ্টাকে নিয়োগ হবে না হবে, কাদের সাথে আলোচনা করতে হবে সেটাও পরিষ্কার না, কিন্তু দাবি আসছে। বিভিন্ন অঞ্চল ভিত্তিতে উপদেষ্টা দাবি পূরণ করতে হবে। একটা রেগুলার গভর্নমেন্টের কাছে যেভাবে রাজনৈতিক দলগুলো দাবি করে, ঠিক সেইভাবে দাবির ধকল পোহাইতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার। অথচ অন্তর্বর্তী সরকার ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন বিষয়ক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ক সংস্কার করে তারা তাড়াতাড়ি একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই স্বাভাবিক। তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট, তার তৃণমূল থেকে দল আছে, প্রশাসন আছে, সেগুলি দিয়ে তারা মোকাবেলা করবে, যেটা আওয়ামী লীগ করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ তো একটা পুরো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা দুর্বৃত্ত দলে পরিণত হয়েছিল, এবং এদের মূল লক্ষ্য ছিল ক্ষমতায় যে কোনোভাবে থাকা। নির্বাচন এদের কাছে মুখ্য বিষয় ছিল না। কিন্তু এখন নির্বাচিত সত্যিকারের অর্থে একটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার দরকার। তো এইটা প্রলম্বিত হচ্ছে, অনিশ্চয়তা বাসা বাঁধছে এই কারণে যে নির্বাচন কবে হবে কেউ জানে না। বলা হচ্ছে সংস্কার শেষ হলে, সংস্কার কবে শেষ হবে তার কোনো ডেডলাইন নেই। না সংস্কার শেষ হবার ডেডলাইন আছে, না আছে নির্বাচনের কোনো ডেডলাইন। বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে, 3 মাসের মধ্যে সংস্কার শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত সংস্কারের যে গতি প্রকৃতি, সেগুলো বিভিন্ন মহলের কে নিয়ে একমত হয়ে সেটা একেবারে সর্বসম্মত সংস্কারের যে রূপরেখা তৈরি করা, সেটা মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। এই অবস্থায় নানা সংকট যে বাড়বে, সেটা সমাধান কিভাবে হবে? সেনাবাহিনী কতদিন ঠেকনা দিয়ে চালাবে? এটাও একটা কথা। পুলিশ অ্যাক্টিভ না, পুলিশ প্রশাসন এত বেশি রদবদল, এত বেশি পাল্টাপাল্টি অভিযোগ আসছে সামনে, তাতে আসলে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। তো এইসব পরিস্থিতি লক্ষ্য করি হয়তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে নির্বাচন দিতে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে। তিনি শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সে 3য় জাতীয় কাউন্সিলে মন্তব্য করেন। তিনি বলছেন, ছাত্র জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতাই তাদের উপর সে দায়িত্ব অর্পণ করেছে যে কিছু মৌলিক বিষয়ে সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। কিন্তু একই সঙ্গে একটা কথা খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। সময় যত বেশি যাবে সমস্যা তত বেশি হবে। তার তো আলামত আমরা দেখছি যে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি, সিন্ডিকেট ভাঙা যায়নি। এখন এই যে একটু একটু করে কিছু কিছু কাজ চলছে, এগুলি দিয়ে আসলে হবে না। এখন খুব র্যাপিড অ্যাকশন সেটা দরকার। বর্তমান ইউনূস সরকারের যারা সমালোচক আছেন, এই মুহূর্তে সমালোচকের সংখ্যাটাই বেশি। পলিটিক্যাল পার্টিগুলো বলেন বা টেলিভিশন টক শো বলেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাদেরকে আমরা অনলাইন কিংস হিসাবে চিনি, তারাই বলেন এই সরকারের যে উপদেষ্টা হাতে গোনা 3-4 জন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট। 100 দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কী সেটা আপনি নিজেই ভালো জানেন, দ্রব্যমূল্যের দামের অবস্থা কী সেটাও নিজে ভালো জানেন। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে। আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না, মিনিমাম 26 শেষে অথবা 27ও হইতে পারে। ব্রিগেডিয়ার শাখাওয়াতের বক্তব্য ছিল এরকম। আসিফ নজরুল স্যার আবার বলছেন যে এত তাড়াহুড়ার কিছু নয়, আওয়ামী লীগকে 16 বছর সহ্য করতে পারছেন, আমাদের একটু সময় দেন। আবার বাকি উপদেষ্টারাও একই সুরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই। তো সমালোচকরা বলছে যে ভালোই তো, আপনারা উইরা এসে জুইরা বৈশা এই যে আরামায়েশ করছেন, নির্বাচন তো দিবেন না, আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন। এই যখন সমালোচনার অবস্থান, তখন হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম AFP-কে তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ঝলমলে আলো দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে। জামাত কিছুটা টেনশন আছে, ভাবতেছে যে এত তাড়াতাড়ি হলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না। আর অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা ভাবতেছে কী ব্যাপার, ইউনূস স্যার কথাটা কী বললো। তো কী বললো, নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের। তো তিনি বলছেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি,
কি করছেন আপনারা? আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন, ডক্টর ইউনূস সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করা দরকার, ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত। ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন, আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছালেরা জীবন দিছে, 2000-এর উপরে মানুষ প্লাস মাইনাস মারা গেছে, বলছেন যে 1.5 ছেলে আহত পঙ্গু অবস্থায় আছে, তারা কি শুধু একটা নির্বাচনের জন্য দিছিল? তাহলে তো বিএনপির ডাকে মাঠে নামতো জনতা, বিএনপি তো নামাইতে পারে নাই। মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল্ড করতে। এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, সিস্টেমকে রিবিল্ড করতে হবে, নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে, লুটপাট হচ্ছে, জাস্ট হাত বদলাইছে, দখলদারিত্ব হচ্ছে, হাত বদলাইছে, চাঁদাবাজি চলতেছে, গুন্ডামি চলতেছে, মব জাস্টিস চলতেছে, কোনো কিছু বন্ধ আছে? মতের বিপরীতে গেলে মায়ের, কখনো সমন্বয় পরিচয় দিয়া, কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া। তো এগুলোতে মানুষ, শান্তিকামী মানুষ আসলে বিরক্ত, মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে। তো কিভাবে আসবে? তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না, অথবা বাংলাদেশের মানুষের সাথে যে খুব বেশি তিনি মেলামেশা করছেন, এনজিও ব্যবসাতে তার যথেষ্ট দক্ষতা, এটা বলার বাহিরে, তাই না? একটা ইন্টারন্যাশনালি তিনি এটাকে বিল্ড আপ করে ফেলছেন। বাট জনগণের ভাষা, জনগণের চাওয়া, একটা পাইলে যে আবার চায়, হাত দেখালে যে কবজা গিলতে চায়, না দিলে যে গালি দেয়, ডিম ছোড়ে, এগুলা কিন্তু তিনি অভিজ্ঞ না। এর আগে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলাটার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় প্রয়োজনে কখনো কিন্তু কথাও বলেন না। পলিটিক্স থেকে 1/11-এর পর একটু সামহাও ডিস্টারবেন্স হলো, বাট এর আগে কিন্তু তিনি সবার সাথে ভালো সম্পর্ক করছেন। খুব বেশি যে মানুষের সাথে মিশা কথাবার্তা বলছেন তা না, বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি ঠিকমতো সাক্ষাৎকার দিতেন না। তার হাই প্রোফাইল ক্যারেক্টার, চলাফেরা ছিল একদম হাই প্রোফাইল। কার সাথে চলে? বিল ক্লিন্টনের সাথে, হিলারি ক্লিন্টনের সাথে, বাইডেনের সাথে। তো আমজনতা তো কি জিনিস সেটা বুঝবেনি। বাট এখন যখন তিনি এই প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে আছেন, তিনি ঘুম থেকে উঠতে দেখেন এক গ্রুপ, গাড়ি নিয়ে বের হইতে দেখে আরেক গ্রুপ, অফিসে যে পত্রিকা খুললে আরেক গ্রুপ, মিটিংয়ে বসলে আরেক গ্রুপ, বাসায় আসতে রাত্রে দেখে মশাল নিয়ে আরেক গ্রুপ, বিদেশ যাইতে দেখে এয়ারপোর্টের কাছে আরেক গ্রুপ, আইসা দেখে আরেক গ্রুপ। মানে বেটা তো আসলে এই গ্রুপিং দেখতে দেখতে ডক্টর ইউনূস সাহেবের মাথাটা চক্করি দেওয়ার কথা। এখন তিনি এই পদ থেকে যে কিছু অর্জন করবেন সেটা কিন্তু নাই, এটা ক্লিয়ার। টাকা পয়সা, ধন সম্পত্তি, এই লোকের কোনো কিছুই এখান থেকে চাহিদা নাই। বাট বাকিরা যারা আছেন তারার কিন্তু হালকা পাতলা চাহিদা থাকলেও থাকতে পারে। যে সরকার ভেঙে গেল, ধরেন উপদেষ্টারা, এই যে সব বৃদ্ধ মানুষ এখানে আছেন, এরা সব কিন্তু রিটায়ার্ড ক্যারেক্টার। পেনশন টেনশন, পুঁজি, ব্যবসা বাণিজ্য বা এনজিও আছে, সেগুলো থেকে কিন্তু খান। আর বিভিন্ন জায়গায় টকশুতে হয়তো দাওয়াত পান, কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা, পাওয়ার, পলিসি সবকিছু তাদের হাতে, এনজয় করতেছে। আসিফ নজরুল কাঁদছিলেন, আল্লাহ যদি আমার একবার ক্ষমতা দাও, আল্লাহ আমি সব মাবুদ, এরকম একটা কান্নাকাটি করছিলেন। এখন তিনি কিন্তু উপদেষ্টা হইয়া দেখেন এমন এক চিপাত পড়ছেন, না তিনি আওয়ামী লীগের লোকের পক্ষে যাইতে পারছেন, না বিএনপির লোকের পক্ষে। উপদেষ্টা ফারুকি দেখেন, দ্বিতীয় স্বাধীনতা কি পরিমাণ ফারুকি এনজয় করবে 3 দিন পর থেকে টের পাবেন। হেফাজত মাঠে নামতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া ফারুকির কলিজা খারখার করবে। তখন তিনি কি বলবেন? আগেই তো ভালো ছিলাম। আওয়ামী লীগ কিন্তু তার ঘাড় ধরে আদর করবে। উপদেষ্টা থাকলে হুজুররা মাঠে নামা শুরু হয়ে গেছে। কি পরিমাণ যে অপমানিত হবেন, মব জাস্টিসের মুখে পড়ে খালি এটা থেকে বের হোক না দেখেন। কখন ভালো ছিলেন ফারুকি ভাই, এখন তখন চিন্তায় পড়ে যাবে যে কি হইল ঘটনাটা। তো এরকম সকল দৃশ্য মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই চিন্তিত আছেন যে এই দেশে একটা জিনিস আছে কি, ক্ষমতার চেয়ারে বসলে আসসালামু আলাইকুম সেলুট পেলুট দিয়া ভাই অস্থির, আর ক্ষমতা থেকে গেলে শব্দ তৈরি হয়। যে সরকারটা ক্ষমতায় বসে আনতিল ওই সরকারের পতন পর্যন্ত বাকিদেরকে অনেক ঘটনা ঘটে। সম্ভবত তিনি মান সম্মানওয়ালা মানুষ, টাকা পয়সা এখান থেকে কামাবেন না, তো ভাবতেছেন যে ভাই এত ভেজাল টেজাল দরকার নাই, আমি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিই। সংস্কারটারে নিয়ে প্রেশার টেশার চলছে, এখন কতদিন লাগবে সেটা হচ্ছে কথা। তবে তিনি এই প্রথমবারের মতন বললেন যে দ্রুত নির্বাচন, যত কম সময়ে অন্তর্বর্তী সরকার পারে নির্বাচনটা দিয়ে দিবে। এর আগে কিন্তু বলছেন জনগণ যখন চায়। তো কোন জনগণ? বাংলাদেশের জনগণ তো বিভাজিত, আওয়ামী জনগণ, বিএনপির জনগণ, জামাতি জনগণ, তাই না? বাকিরা যেগুলো আছে টেন্নমেন্ন আছে আর কি। তো সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস তো তিনার চেহারায়ও ভেসে উঠেছে। মানে এখন আর আগের মতন খুব হাসি খুশি না, কথাটা একটু কমই বলেন। আমার কাছে মনে হয়েছে যে তারপরে তিনি অসুস্থ, আপনারা জানেন যে ক্ষমতায় আসার ঠিক 2 দিন আগে ফ্রান্সে তিনি চিকিৎসা করেছিলেন তার। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন, এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।